বর্তমানে ভারতের একাধিক রাজ্যে, যেমন দিল্লি, অসম, মহারাষ্ট্র, বিহার, রাজস্থান, এইসব স্থানে বাংলা ভাষাভাষী জনগণের প্রতি বিদ্বেষমূলক ও বৈষম্যমূলক মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। প্রশাসনিক নীতি নির্ধারণের থেকে শুরু করে সামাজিক আচরণ পর্যন্ত এই বিদ্বেষের প্রকাশ ঘটছে নানা রূপে। এর পেছনে রাজনৈতিক প্রেরণার উপস্থিতি অস্বীকার করা যায় না, বিশেষত কেন্দ্র ও বিভিন্ন রাজ্যে যারা ক্ষমতাসীন আছেন, যার মধ্যে অন্যতম হলো ভারতীয় জনতা পার্টি। এই প্রেক্ষিতে আমি আজ একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরার চেষ্টা করব। তা হলো মানুষের গোষ্ঠীগত সংহতি ও ভালোবাসার প্রবৃত্তির বিপরীতে বিদ্বেষ ও বিভাজনের মানসিকতা ঠিক কিভাবে গড়ে ওঠে। এর সঙ্গে জড়িয়ে রয়েছে একটা গণভ্রান্তি, আমরা বলি মাস ডিলিউশন। এই মাস ডিলিউশন নামক একটা মনস্তাত্ত্বিক বাস্তবতা যা আমাদের সমাজকে এই সময়ে একটা বিরাটভাবে প্রভাবিত করছে। এখন এই কথাগুলো বলতে গেলে হয়তো কিছু ভুলভ্রান্তি হবে। যদি ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা ধরিয়ে দেবেন, কারণ মত প্রকাশের চেয়েও বেশি জরুরি আমাদের সত্যের সন্ধান করা এই সময়ে। দেখুন, আজকের ভারতে নানা বিভাজনে বিভক্ত। যেমন ধরুন, ডানপন্থী, বামপন্থী, নগর, গ্রাম, ধার্মিক, অধার্মিক, উঁচু জাত, নিচু জাত, ভেতরের লোক, বাইরের লোক, বিত্তবান ও দরিদ্র, বাঙালি, অবাঙালি, আরো কত বিভাজন। অবশ্য এটা শুধু আমাদের এই ভারতেই নয়, সারা পৃথিবী জুড়ে এই সময়ে বিভিন্ন চিন্তাশীল গবেষকদের গবেষণায় দেখা যায় রাজনৈতিক বিভাজন ও অর্থনৈতিক বৈষম্য এই সময়ে শতাব্দীর সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। এদিকে নাগরিকরা প্রবলভাবে বিতর্ক করছে কে কার হয়ে কথা বলবে, ব্যক্তিগত পরিচয়ের পরিধি কতটুকু, তাদের গোষ্ঠীগত আনুগত্যের টান কতটা অপ্রতিরোধ্য, এবং মেল্টিং পট নামক ধারণাটি আদৌ সম্ভব বা কাঙ্ক্ষিত কিনা। এখানে বলে রাখা ভালো যে এই মেল্টিং পট বলতে বোঝায় এমন একটা সমাজ ব্যবস্থা যেখানে বিভিন্ন জাতি, গোষ্ঠী ও সংস্কৃতি একত্রে মিশে একটি অভিন্ন সত্তা গড়ে তোলে। কিন্তু আধুনিক সমাজে এই ধারণাটিও বিতর্কের ঊর্ধ্বে নয়। এই প্রেক্ষিতে যে প্রশ্নগুলো আসে, অন্তত আমার মনে যে প্রশ্নগুলো এসেছে তা হলো, কোনো ব্যক্তি কি অন্য গোষ্ঠীর মানুষদের ঘৃণা না করেই শুধু নিজের গোষ্ঠীকে ভালোবেসে এই পৃথিবীর সামাজিক ইকোসিস্টেমে থাকতে পারে? 2 নম্বর প্রশ্ন যদি আমি করি, আমরা কি আমাদের সম্প্রদায়ের বাইরের মানুষদের প্রতি বিদ্বেষ না রেখেও নিজেদের সম্প্রদায়ের প্রতি ভালোবাসা অনুভব করতে পারি? অথবা ব্যক্তি মানুষের সম্প্রদায় বোধ ও ভিনদেশীদের প্রতি সংশয় যেমন তাদের একত্রিত করে তাদের স্বার্থ রক্ষার জন্য কাজ করে, ঠিক তেমনি তাদের সেই গোষ্ঠী চেতনা কি অন্যায়ের হাতিয়ারে পরিণত হতে পারে না? কিভাবেই বা মানুষ গোষ্ঠীর প্রতি অনুরক্ত হয়ে পড়ে আর তারা মাস ডিলিউশন বা গণভ্রান্তির শিকার হয়? এই সব প্রশ্নগুলোর উত্তর খোঁজার আগে একটু ভেবে দেখুন তো, মানব প্রকৃতির মধ্যে কি কিছু সাধারণ বিষয়, যেমন ধরুন ভালোবাসার ক্ষমতা, বন্ধুত্ব, সহযোগিতা, আর আমাদের কোনো বিষয়ে শেখার ক্ষমতার কি কোনো মিল নেই? কিংবা ধরুন মৃত্যু ও শোক কি আমাদের সবাইকে একত্রিত করে না? একটু গভীরে গিয়ে ভাবলেই দেখা যায় অন্য যে কোনো বিষয়ের চেয়ে মৃত্যু ও তাকে ঘিরে আমাদের প্রতিক্রিয়ায় মানব জাতির অভিন্নতাকেই প্রকাশ করে। শুধু তাই নয়,
যে কোনো ব্যক্তি জীবনের শেষ সীমানা এসে তার ব্যথাহীন বিদায় নেওয়ার আগে নিজের ভুলগুলো শোধরানোর চেষ্টা করে। সে তার প্রিয়জনের কাছাকাছি থাকতে চায় আর নিজের গল্প তাকেই বলতে চায় যে কিনা তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। আসলে প্রকৃতি বিবর্তনের মাধ্যমে আমাদের মধ্যে এমন একটা জৈবিক নকশা নির্বাচন করেছে যা সামাজিক সংহতি গঠন এবং সাধারণ মানবিক মূল্যবোধের উত্তরাধিকার বহনে সাহায্য করে। তাই বলা যায় মানুষ এক অভিন্ন মানবতার দ্বারা সংযুক্ত এবং এই অভিন্নতা আমাদের যৌথ বিবর্তনের একটি ফল। আসলে এটি আমাদের জিনের ভেতরেই লেখা আছে। যেমন ধরুন, পিঁপড়েটা হঠাৎ করে কখনো মৌচাক বানাতে ব্যস্ত হয়ে পড়ে না, অথবা ঠিক উল্টোটা, মানে মৌমাছিটা হঠাৎ করে পিঁপড়ের মতো বাসা খুঁড়তেও শুরু করে না। ঠিক তেমনি মানুষও এমন কোনো সমাজ তৈরি করতে পারে না যা তার স্বাভাবিক মানবিক প্রবণতার বিরোধী। ঠিক এই নিরিখেই বলা যায় যে আমরা পারস্পরিক বোঝাপড়ার এক অভিন্ন ভিত্তি খুঁজে পেতে পারি। তবে এই ধারণাও পোষণ করা ঠিক হবে না যে মানব গোষ্ঠীগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ বিভিন্ন মানব গোষ্ঠী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং তার যে ভৌগোলিক পরিবেশে অবস্থান করে। যেমন ধরা যাক যে আধুনিক যুগে আন্দামানে বসবাসকারী শিকারী সংগ্রাহক জনগোষ্ঠী জারোয়া, ওঙ্গে বা সেন্টিনেলি, আবার উল্টো দিকে বেঙ্গালুরুর সিলিকন ভ্যালিতে কর্মরত প্রকৌশলীদের মধ্যে যেমন অনেক পার্থক্য রয়েছে, তেমনি তাদের মধ্যে একটা মৌলিক সাযুজ্যও রয়েছে। যেমন জারোয়া বা ওঙ্গেরা যে প্রাকৃতিক পরিবেশে বসবাস করেন তা আবহাওয়ার দিক থেকে বেঙ্গালুরুর পরিবেশের সঙ্গে ভিন্ন হলেও উভয় ক্ষেত্রেই আবহাওয়ার মৌলিক প্রক্রিয়া ও ভৌত নিয়মগুলো একইভাবে কাজ করে। এটা খানিকটা ওই ভাষা বিজ্ঞানের ইউনিভার্সাল গ্রামারের মতো আর কি। এখন আসুন আমাদের মানে যে প্রশ্নগুলো আমার মনে এসেছে বা সবার মনে আসা উচিত সেইগুলো নিয়ে একটু ভাবা যাক। কোনো ব্যক্তি কি অন্য গোষ্ঠীর মানুষদের ঘৃণা না করেই শুধু নিজের গোষ্ঠীকে ভালোবেসে এই পৃথিবীর সামাজিক ইকোসিস্টেমে থাকতে পারে? এর উত্তর হলো হ্যাঁ, এটি সম্ভব। তবে ভারতের বর্তমান পরিস্থিতিতে এই ভারসাম্য বজায় রাখা বেশ জটিল হয়ে উঠেছে। যেমন 2019 ও 2024 সালের লোকসভা নির্বাচনে বেশ কয়েকটি রাজনৈতিক দল প্রায় ধর্ম, জাতি, অঞ্চল ভিত্তিক পরিচয়কে কাজে লাগিয়ে ভোটারদের সংগঠিত করেছে, যাকে আমরা সো-কল্ড বলি যে আইডেন্টিটি পলিটিক্স। এর ফলে কখনো কখনো নিজের গোষ্ঠীর প্রতি ভালোবাসা অন্যের গোষ্ঠীর প্রতি বিদ্বেষ হিসেবে প্রকাশ পেয়েছে। শুধু কি এইটাই না, তবে এর বিপরীতেও কিছু উদাহরণ আছে। 2018 সালে কেরালায় যখন বন্যা হয় সেই সময়, বা 2020 সালে আমাদের কোভিড-19 মহামারীতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে কাজ করেছে। বিশেষ করে আমাদের রাজ্যে যারা রেড ভলেন্টিয়ারের কাজ করেছেন তারা ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য খাদ্য এবং চিকিৎসার সহায়তা প্রদান করেছেন, যা দেখায় যে নিজের গোষ্ঠীকে ভালোবাসার পাশাপাশি অন্যদের প্রতি সহানুভূতি বজায় রাখা খুব ভালোভাবেই সম্ভব। আসলে সমস্যা তখনই তৈরি হয় যখন অর্থলোভী মিডিয়া বা ক্ষমতালোভী কিছু রাজনৈতিক নেতা তাদের রাজনৈতিক মানবতা বর্জিত বক্তৃতার মাধ্যমে গোষ্ঠীগত পরিচয়কে বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। এখানে স্কটিশ সাংবাদিক চার্লস ম্যাককেই ওনার একটা কথা, মানে বিখ্যাত গ্রন্থ উনি লিখেছিলেন 1841 সালে। বইটার নাম হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি পপুলার ডেলিউশন
অ্যান্ড দ্য ম্যাডনেস অফ ক্রাউডস। এই বইতে তিনি বলেছিলেন, ইট উইল বি সিন দ্যাট they go mad in herds while they only recover their senses slowly and one by one. অর্থাৎ মানুষ পাগল হয় দলবদ্ধভাবে, কিন্তু তাদের বোধগম্যতা ফিরে আসে ধীরে ধীরে এবং একে একে। নিজেদের চিন্তা চেতনা বিসর্জন দিয়ে, নৈতিক দিশা হারিয়ে এক ধরনের উন্মত্ত জনতা নিজেদের মধ্যে আমরা বনাম ওরা এই যে মনোভাব, এই মনোভাব গড়ে তুলে তারা বেপরোয়া আচরণ করে। যেমন গালিগালাজ করা, সম্পত্তি নষ্ট করা, ধর্ষণ, খুন, ইট ছোড়া, অন্যদের হুমকি দেওয়া ইত্যাদি ইত্যাদি। এর অনেকাংশ এক ধরনের মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার ফলে ঘটে, যা আমাদের ডি ইন্ডিভিজুয়েশন নামে পরিচিত। এতে ব্যক্তি নিজের আত্মসচেতনতা হারিয়ে ফেলে এবং গোষ্ঠীর সঙ্গে এতটাই মিশে যায় যে সে এমন আচরণ করে যে একা থাকলে কখনোই তা করতে পারত না। আবার যখন এই দলবদ্ধ জনতা ভালো, তখন সমাজের ভালো কিছুর জন্য শক্তিধর হয়ে উঠতে পারে, যখন তাদের মধ্যে একটা উন্নত নৈতিক দিশা থাকে, যুক্তিপূর্ণ চিন্তা ও চেতনা থাকে এবং তাদের মনোভাবটা হয় অহিংস। ইতিহাস আমাদের দেখিয়েছে অহিংস জনতাই একনায়কতন্ত্র ও স্বৈর শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, যেটা আমরা দেখেছি 1974 সালে গ্রিসে, 2010 সালে তিউনিসিয়ার আরব বসন্ত, আবার 2016 সালে জিম্বাবুয়েতে মুগাবে বিরোধী আন্দোলন। আর এই স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত অহিংস জনতাকেই কিন্তু শাসকেরা সবচেয়ে বেশি ভয় পায়। এখন আসা যাক দ্বিতীয় প্রশ্ন, আমরা কি বাইরের মানুষদের প্রতি বিদ্বেষ না রেখেও নিজেদের সম্প্রদায়ের প্রতি ভালোবাসা অনুভব করতে পারি? এর উত্তরে এক কথায় বলা যায়, হ্যাঁ, এটি সম্ভব। এবং ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য এর উদাহরণ দেয়। আমরা দেখেছি ঈদ বা দীপাবলির মতো উৎসবে বিভিন্ন ধর্মের মানুষ অংশ নেয়। তারা হয়তো সরাসরি তাদের অনুষ্ঠানে অংশ না নিলেও বিভিন্ন রকম ব্যবসা পাতিতে তারা জড়িয়ে পড়েন, যা দেখায় যে নিজের সম্প্রদায়ের প্রতি গর্ব ও ভালোবাসা অন্যদের প্রতি বিদ্বেষ ছাড়াই থাকতে পারে। আমরা তো দেখেছি যখন স্কুলে সরস্বতী পুজো হয়, তখন হিন্দু মুসলিম সমস্ত ছেলে মেয়ে অংশগ্রহণ করে। যদিও আমি মনে করি যে স্কুলের মধ্যে এই সমস্ত জিনিস না করাই ভালো। স্কুল হবে একটা উন্মুক্ত জায়গা, মননের চর্চা হবে সেখানটায়, মানুষের মনটা হবে উন্মুক্ত, প্রশ্ন করতে শিখবে। যাই হোক, তবে 2019-20 সালে নাগরিকত্ব সংশোধনী আইন CAA এবং জাতীয় নাগরিক পঞ্জি, আমরা যেটাকে বলি NRC, এটা নিয়ে বিতর্ক। এই বিতর্কে আমাদের অভ্যন্তরীণ এবং বহিরাগতদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে। আবার আমরা দেখেছি এর বিরুদ্ধে দিল্লির শাহিনবাগের প্রতিবাদ বা ছাত্র আন্দোলনে ভারতের বহুত্ববাদী পরিচয়ের প্রতি ভালোবাসার উদাহরণ, যেখানে বিভিন্ন সম্প্রদায় একত্রিত হয়েছিল। কয়েকটি রাজনৈতিক দল ও তাদের অর্থে পুষ্ট সোশ্যাল মিডিয়া ও বিভাজনমূলক সংবাদ মাধ্যম এই ভারসাম্য নষ্ট করলেও বিভিন্ন ধর্মীয় সংগঠনের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সহাবস্থান সম্ভব হতো বা হবে আগামী দিনেও। এখন প্রশ্ন হলো, ব্যক্তি মানুষের সম্প্রদায়বোধ ও ভিনদেশীদের প্রতি সংশয় যেমন তাদের একত্রিত করে, তেমনি সেই গোষ্ঠী চেতনা কি অন্যায়ের হাতিয়ারে পরিণত হতে পারে না? উত্তর হলো নিশ্চিতভাবে পারে। গোষ্ঠী চেতনা অন্যায়ের হাতিয়ার হয়ে উঠতে পারে এবং ভারতের সাম্প্রতিক ঘটনাগুলোই এর প্রমাণ দেয়। যেমন 2018 সালে ভীমা কোরেগাঁও সংঘর্ষ জাতিগত পরিচয় নিয়ে হয়েছিল, যেটা হয়েছিল দলিত বনাম মারাঠা নিয়ে। একটা বিরাট উত্তেজনা ছড়িয়ে পড়ে, যেখানে গোষ্ঠীগত গর্ব সহিংসতায় রূপ নিয়েছিল। আবার ধরুন 2020 সালের দিল্লি দাঙ্গা,
একটা ধর্মীয় পরিচয়কে ভিত্তি করেই কিন্তু সেটা সংগঠিত হয়েছিল। এমনকি গোরক্ষা নিয়ে সংগঠিত লিঞ্চিং 2015 থেকে 2020, এটাও কিন্তু এই ধর্মীয় পরিচয়কে ব্যবহার করে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার একটা প্রকৃষ্ট উদাহরণ। তবে কৃষক আন্দোলন 2020-21 সালে আমাদের দেখিয়েছে যে গোষ্ঠীগত ঐক্য ন্যায়ের জন্য ব্যবহৃত হতে পারে। যেমন বিভিন্ন ধর্ম ও অঞ্চলের কৃষকেরা একত্রিত হয়েছিল। গোষ্ঠী চেতনা তখনই অন্যায়ের হাতিয়ার হয় যখন তা ব্যবহার করে অন্যদের অধিকার খর্ব করা হয় বা তাদের অমানবিক করা হয়। তাহলে প্রশ্ন আসাটা স্বাভাবিক যে কিভাবে মানুষ নিজের গোষ্ঠীর প্রতি অতিরিক্ত অনুরক্ত হয়ে পড়ে আর তারা মাস ডিলুশন বা গণভ্রান্তির শিকার হয়। আসলে গণভ্রান্তি এক ভয়ঙ্কর অস্ত্র, যা অতিরিক্ত গোষ্ঠীগত অনুরাগ, অনেক সময় একটা কাল্পনিক ভয় কিংবা নিরাপত্তাহীনতা বা রাজনৈতিক ও মিডিয়ার ম্যানিপুলেশন থেকে উৎপন্ন হয়। ভারতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মিথ্যে তথ্য ছড়িয়ে পড়া, যেমন 2019 সালের নির্বাচনের সময় গোষ্ঠীগত বিভাজনকে উস্কে দিয়েছে। অযোধ্যার রাম মন্দির আন্দোলনের ক্ষেত্রে একদিকে এটি অনেকের জন্য ঐক্যের প্রতীক হলেও কিছু ক্ষেত্রে এটি সংখ্যালঘুদের প্রতি সংশয় বাড়িয়েছে। 2023 সালের মণিপুর সহিংসতাও ভুল তথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছিল। আসলে গণভ্রান্তি তখনই ঘটে যখন আবেগপ্রবণ বক্তৃতা বা নির্বাচিত ইতিহাসের গল্প মানুষের সমালোচনামূলক চিন্তাশক্তিকে ছাপিয়ে যায়। 2002 সালের গুজরাট দাঙ্গা এটা হলো এর চরম উদাহরণ। শিক্ষা, বিভিন্ন দৃষ্টিভঙ্গির সংস্পর্শ এবং অল্ট নিউজের মতো ফ্যাক্ট চেকিং উদ্যোগ এই মাস ডিলুশন রোধে আমাদের সাহায্য করতে পারে। পেরুভিয়ান ঔপন্যাসিক মারিও ভার্গাস ইয়োসা তার কালচার অফ লিবার্টি শীর্ষক প্রবন্ধে লিখেছেন, একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী একই ভাষায় কথা বলা এবং এক ধরনের ধর্ম বা সংস্কৃতি পালনকারী মানুষরা নিঃসন্দেহে বহু অভিন্ন বৈশিষ্ট্য ভাগ করে নেয়। তবে তিনি এর সঙ্গে একথাও জোর দিয়ে বলেন যে এই সম্মিলিত বৈশিষ্ট্যগুলোর মধ্যে দিয়ে কখনোই একটি ব্যক্তিসত্তার পূর্ণতা ধরা পড়ে না। তাই বলা যায় মানুষ জন্মগতভাবে এক সামাজিক প্রাণী, যার মধ্যে সহানুভূতি, সহযোগিতা ও গোষ্ঠী চেতনা জৈবিকভাবেই গঠিত হয়েছে। এই গোষ্ঠী চেতনা আমাদের সুরক্ষা, পরিচয় ও সংহতি দিতে পারে, কিন্তু একই সঙ্গে তা বিদ্বেষ, বঞ্চনা ও অন্যায়কে ন্যায়সঙ্গত করবার হাতিয়ার হয়ে উঠতে পারে। ভারতের মতো বহুত্ববাদী দেশে এই দ্বৈততা আরো তীব্রভাবে প্রকাশ পায়, যেখানে একদিকে উৎসব ও বিপর্যয়ের পারস্পরিক সহানুভূতি দেখা যায়, অন্যদিকে রাজনীতি ও মিডিয়ার প্ররোচনায় গোষ্ঠীগত বিদ্বেষ বিস্তার লাভ করে। তবে সচেতনতা, সমালোচনামূলক চিন্তাশক্তি ও আমাদের ইতিহাস বোধের মাধ্যমে গোষ্ঠী চেতনার ইতিবাচক দিককে জাগ্রত রেখে তার নেতিবাচক সম্ভাবনাকে আমরা রোধ করতে পারি এবং সম্ভব। গোষ্ঠীগত পরিচয় তখনই মানবিক হয়ে ওঠে যখন তা ব্যক্তি স্বাতন্ত্র্যের স্বাধীনতা, যুক্তি ও নৈতিক দৃষ্টিভঙ্গিকে পুষ্ট করে। এই দ্বন্দ্বকে বোঝা এবং এর উত্তরণই আগামী সমাজের বিকাশের চাবিকাঠি হয়ে উঠবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।